Welcome students, welcome to our YouTube channel Study Point. আমরা প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে আমরা নেক্সট ভিডিওতে ম্যানিউর এবং ফার্টিলাইজার এর পার্থক্য নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যে কিন্তু জেনে গেছি যে ম্যানিউর কী, ফার্টিলাইজার কী, এবং আমাদের আলোচনায় উঠে এসেছে যে এদের মধ্যে পার্থক্যই বা কী আছে। তথাপি আমরা একটু ডিটেলে জানব। ফার্টিলাইজার, এ ফার্টিলাইজার ইজ অ্যান ইনঅর্গানিক সল্ট, ঠিক আছে। কিন্তু ম্যানিউর ইজ এ ন্যাচারাল সাবস্টেন্স obtained by the decomposition of cattle dung, human waste and plant residues. তাহলে বোঝা গেল ফার্টিলাইজার হচ্ছে একটা ইনঅর্গানিক সল্ট, কিন্তু ম্যানিউর হচ্ছে এটা কি, এটা একটা সাবস্টেন্স, ন্যাচারাল সাবস্টেন্স, যেটা ডিকম্পোজিশনের মাধ্যমে আমরা পেয়ে থাকি। কিসের ডিকম্পোজিশন? ক্যাটেল ডাং, হিউম্যান ওয়েস্ট, প্লান্ট রেসিডিউ ইত্যাদি ইত্যাদি ডিকম্পোজিশন করলে আমরা পেয়ে থাকি কি, ম্যানিউর। আচ্ছা, এবার আমরা নেক্সট পয়েন্টে যাই। এ ফার্টিলাইজার ইজ প্রিপেয়ার্ড ইন ফ্যাক্টরিজ। ফার্টিলাইজার কোথায় উৎপাদিত হয়? কারখানায় উৎপাদিত হয়, ফ্যাক্টরিতে। কিন্তু ম্যানিউর ক্যান বি প্রিপেয়ার্ড ইন দ্য ফিল্ড ইটসেলফ। বাট ম্যানিউর কিন্তু সেই কৃষি ক্ষেত্রেই, ফিল্ডেই আমরা কী করতে পারি, তৈরি করে নিতে পারি। এ ফার্টিলাইজার ডাজ নট প্রোভাইড এনি হিউমাস টু দ্য সয়েল। উদ্ভিদের গ্রোথের জন্য কিন্তু, প্লান্টের গ্রোথের জন্য হিউমাস খুব ইম্পর্ট্যান্ট। আনফর্চুনেটলি ফার্টিলাইজার কিন্তু কোনো হিউমাস অ্যাড করে না সয়েলে, কিন্তু ম্যানিউর প্রোভাইডস এ লট অফ হিউমাস টু দ্য সয়েল। কিন্তু ম্যানিউর কী করে, প্রচুর হিউমাস অ্যাড করে সয়েলে। Fertilizers are very rich in plant nutrients like nitrogen, phosphorus and potassium. তাহলে ফার্টিলাইজারে কোন কোন এলিমেন্টসগুলো আছে, কোন কোন নিউট্রিয়েন্টসগুলো আছে? নাইট্রোজেন আছে, ফসফরাস আছে এবং পটাশিয়াম আছে। এবার দেখা যাক ম্যানিউরের ক্ষেত্রে কী আছে। ম্যানিউর ইজ রিলেটিভলি লেস রিচ ইন প্লান্ট নিউট্রিয়েন্টস। হ্যাঁ, নিউট্রিয়েন্টের প্রশ্নে ম্যানিউর কিন্তু ফার্টিলাইজার তুলনায় অনেকটা কম, ঠিক আছে। তো এই গেল বেসিক ডিফারেন্সেস বিটুইন ফার্টিলাইজার অ্যান্ড ম্যানিউর। অ্যাডভান্টেজেস অফ ম্যানিউর। তাহলে এবার দেখা যাক ম্যানিউরের অ্যাডভান্টেজগুলো কী আছে। দ্য অর্গানিক ম্যানিউর ইজ কনসিডার্ড বেটার দ্যান ফার্টিলাইজার্স। কেন বলা হচ্ছে এটা ফার্টিলাইজার থেকে ভালো? দিস ইজ বিকজ ইট এনহান্সেস দ্য ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি অফ দ্য সয়েল। ম্যানিউর কী করে, সয়েলের ওয়াটার হোল্ডিং যে ক্যাপাসিটি সেটা কিন্তু বাড়িয়ে দেয়, যেটা ফার্টিলাইজার করতে পারে না। ইট মেক্স দ্য সয়েল porous, due to which exchange of gases becomes easy. ম্যানিউর প্রয়োগের ফলে সয়েলের মধ্যে গ্যাসের যে এক্সচেঞ্জ, এটার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়, এটা সম্ভব হয়ে ওঠে। ইট ইনক্রিজেস দ্য নাম্বার অফ ফ্রেন্ডলি মাইক্রোবস। ম্যানিউর কিন্তু আমাদের সয়েলের মধ্যে যে ফার্মারের যে ফ্রেন্ড, যে মাইক্রোবসগুলো, যেটা ফার্মারকে বিভিন্নভাবে সাহায্য করে, সেই সমস্ত মাইক্রোবসগুলার সংখ্যা বৃদ্ধিতে ম্যানিউর কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা কিন্তু ফার্টিলাইজার করে না। ইট ইমপ্রুভস দ্য টেক্সচার অফ দ্য সয়েল। সয়েলের টেক্সচারটাকেও এটা ইমপ্রুভ করে, যেটা ফার্টিলাইজারের ক্ষেত্রে অসম্ভব। তাহলে আমরা বুঝতে পারলাম যে ম্যানিউর কী কী অ্যাডভান্টেজ আছে। এবার চলো আমরা জেনে নেই ইরিগেশন সম্পর্কে। অল লিভিং বিইংস নিড ওয়াটার টু লিভ। আমরা জানি প্রত্যেকটা লিভিং বিংসের জলের প্রয়োজন আছে বেঁচে থাকার জন্য। ওয়াটার ইজ ইম্পর্ট্যান্ট ফর প্রপার গ্রোথ
and development of flower, fruits, and seeds of the plants. Water is absorbed by the plant roots. তাহলে ওয়াটার আমরা কী করে প্লান্ট কী করে পায়, কোথা থেকে পায়? রুটের মাধ্যমে সে অ্যাবজর্ব করে নেয় সয়েল থেকে। Along with water, minerals and fertilizers are also absorbed. শুধু কি ওয়াটারকে অ্যাবজর্ব করে সয়েল থেকে? না, মিনারেল কিংবা অন্যান্য ফার্টিলাইজার এগুলোকেও কিন্তু রুটের মাধ্যমে প্লান্ট সয়েল থেকে অ্যাবজর্ব করে নেয়। প্লান্টস কন্টেন নিয়ারলি 90% ওয়াটার। তো প্লান্টের মধ্যে কত পরিমাণ জল আছে? প্রায় 90% ওয়াটার আছে। ওয়াটার ইজ এসেনশিয়াল বিকজ জার্মিনেশন অফ সিডস ডাজ নট টেক প্লেস আন্ডার ড্রাই কন্ডিশন। যদি ড্রাই কন্ডিশনে কিন্তু জার্মিনেশন সম্ভব নয়, এর জন্য জল চাই। নিউট্রিয়েন্টস ডিজলভড ইন ওয়াটার গেট ট্রান্সপোর্টেড টু ইচ পার্টস অফ দ্য প্লান্ট। এবার নিউট্রিয়েন্টগুলো যেগুলো সয়েলে আছে এগুলো যে অ্যাবজর্ব করবে কীভাবে? জলের মাধ্যমে এগুলো প্লান্টের বিভিন্ন পার্টে পৌঁছে যায়। ওয়াটার অলসো protects the crops from both frost and hot air currents. To maintain the moisture of the soil for healthy crop growth, fields have to be watered regularly. তাহলে বুঝতে পারলাম যে ফিল্ডের মধ্যে কিন্তু আমাদেরকে নিয়মিতভাবে জল দিতে হবে। The supply of water to crops at different intervals is called irrigation. তাহলে ইরিগেশন বলতে কী বুঝলাম? যে ডিফারেন্ট ইন্টারভেলে ক্রপ ফিল্ডের মধ্যে জল প্রদান করা সেটাই হচ্ছে কি ইরিগেশন। দ্য টাইম অ্যান্ড ফ্রিকোয়েন্সি অফ ইরিগেশন ভেরিজ ফ্রম ক্রপ টু ক্রপ। হ্যাঁ, বিভিন্ন ক্রপের ক্ষেত্রে জল প্রদানের যে ফ্রিকোয়েন্সিটা সেটা আলাদা আলাদা হতে পারে। সয়েল টু সয়েল অ্যান্ড সিজন টু সিজন, শুধুমাত্র যে বিভিন্ন ক্রপের ক্ষেত্রেই হবে এমনটা না, সয়েল টু সয়েলে কিন্তু ভেরি করে এবং সিজন টু সিজনে ভেরি করে। বিভিন্ন প্রকার সয়েলের ক্ষেত্রে জল প্রদান করার যে ফ্রিকোয়েন্সি সেটা বিভিন্ন হতে পারে। বিভিন্ন সিজনের সময়ের ক্ষেত্রেও কিন্তু জল প্রদানের ফ্রিকোয়েন্সিটা আলাদা আলাদা হবে। ইন সামার দ্য ফ্রিকোয়েন্সি অফ ওয়াটারিং ইজ হায়ার। সামার সময় কী হয়? সামার তো প্রচণ্ড হট, আমরা জানি। তো এই সময় আমাদেরকে জল দেওয়ার প্রবণতাটা বৃদ্ধি করতে হবে। ওয়াইজ it could be due to increased rate of evaporation of water from the soil and the leaves. এটা এই কারণে করা হয়, সামারের সময় যখন প্রচণ্ড হট অ্যাটমসফিয়ার আমরা দেখতে পাই তখন ইভাপোরেশনের রেট বেড়ে যায়। সয়েল থেকে জল যা ছিল সেগুলো ইভাপোরেট হয় খুব দ্রুত হারে, তাই আমাদেরকে সয়েলে আবার জল অ্যাড করতে হবে। আদারওয়াইজ প্লান্টের গ্রোথ হবে কোথা থেকে? জল তো সব ইভাপোরেট হয়ে গেছে। তাই প্লান্টের গ্রোথের জন্য আমাদেরকে জল পুনরায় সয়েলে দিতে হবে। তাই জল প্রদানের যে ফ্রিকোয়েন্সি সেটা বেড়ে যায়, মানে ইরিগেশনের রেটটা তখন আমাদেরকে বাড়িয়ে নিতে হবে, ফ্রিকোয়েন্সিটাকে বাড়িয়ে নিতে হবে। এবং শুধু যে সয়েল থেকে বেড়ে যায় এমনটা নয়, কিন্তু ইভাপোরেশন রেট কিন্তু পাতার মধ্যেও বৃদ্ধি পায়। সোর্সেস অফ ইরিগেশন। The sources of irrigation are wells, tubewells, ponds, lakes, rivers, dams and canals. তো ইরিগেশনের জন্য জল আমরা কোথা থেকে পাই? এই সোর্সগুলো যেটা আপনি এই মুহূর্তে উল্লেখ করলাম, এই সোর্সগুলো থেকে আমরা জল পেয়ে থেকে যে জলটা আমরা ইরিগেশন পারপাসে আমরা ইউজ করি ক্রপ ফিল্ডে। তো ঠিক আছে, তো আজকে আমাদের আলোচ্য বিষয় এইটুকুই। আমরা নেক্সট ভিডিওতে তার পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব, ইন ডিটেলে যাব আমরা যে ইরিগেশন কীভাবে করা হয়, ট্র্যাডিশনাল মেথড কী কী আছে ইরিগেশনে, এগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো আশা করি আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করলাম তোমাদের সাথে তোমরা বুঝতে পেরেছো। আমাদের পয়েন্ট অফ ডিসকাশনগুলো ছিল কি? আমাদের পয়েন্ট অফ ডিসকাশনটা ছিল যে কী কী ডিফারেন্স আছে ম্যানিউর অ্যান্ড ফার্টিলাইজারের মধ্যে, এবং অ্যাডভান্টেজ কী ম্যানিউর যে আমরা অ্যাপ্লাই করবো কোনো ক্রপ ফিল্ডে তার অ্যাডভান্টেজ কী কী আছে, আমরা এগুলো কিন্তু বুঝতে পেরেছি। তো আমরা নেক্সট ভিডিওতে আবার ফিরে আসব।
ট্র্যাডিশনাল মেথড অফ ইরিগেশন নিয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন, কোনো ডাউটস কিছু থাকে তোমরা কমেন্ট বক্সে দিয়ে দিতে পারো। আমরা তোমাদের কমেন্টসের ভিত্তিতে আমরা নেক্সট ভিডিওটাকে গুছিয়ে নেব। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ অল অফ ইউ।